আগের দিন পত্রিকায় শিরোনাম করলো আগামীকাল তিস্তা চুক্তি হচ্ছে, সেখানে মমতা ব্যানার্জি কিন্তু বাগড়া দেওয়ার কারণে পুরো তিস্তা চুক্তিটা স্থগিত হয়ে গেল। মমতা ব্যানার্জি অনেকটা প্রো জামাত। কেমন প্রো জামাত? অর পিএস, ওর যে কাছাকাছি লোক যারা থাকে, বিজেপি সরকার যদি সরকার গঠন করে, মমতার দলটাও বামপন্থীদের মতো নাই হয়ে যেতে পারে। কারণ মমতার দলটা আসলে মমতা কেন্দ্রিক একটা নেতৃত্ব। বাংলাদেশেও একটা নির্বাচনের হাওয়া এখন চলতেছে গণমাধ্যমে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের। তো এটা আপনি কিভাবে দেখছেন, বা আপনার কি মনে হয় কারা জিতবে বা কেমন হবে পশ্চিমবঙ্গের বিধানসভা? বিগত যত নির্বাচন আমরা পশ্চিমবঙ্গে দেখেছি, এবং পশ্চিমবঙ্গে আমি লম্বা সময় থাকারও সুযোগ ছিল, সুযোগ হয়েছিল, এবং পশ্চিমবঙ্গে আমি লম্বা সময় থেকেছি। আপনার ভারতের বর্তমানে বিজেপির উত্থান সব জায়গায়, মানে এটা আমার ধারণা থেকে আমি বলতেছি, পশ্চিমবঙ্গে এবার বিজেপি বিপুল ভোটে বিজয়ী হবে, এবং তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি হয়তোবা কাছাকাছি কন্টেস্টে থাকবে, অথবা হেরে যাওয়ার সম্ভাবনাটা আমি বেশি দেখতেছি। তারপর আমার প্রেডিকশন ভুল হতে পারে। পশ্চিমবঙ্গে যে আজকে আপনার এই বিজেপির যদি উত্থান হয় এবং সে যদি নিশ্চিত বিজয়ী হয়, তাহলে আপনার কাছে কিন্তু বার্তা দুইটা। এক নম্বর বার্তা হচ্ছে যে বাঙালির, এই যে পশ্চিমবঙ্গের যারা বাঙালি, তাদের ভিতরে যে সাম্প্রদায়িকতা ঢুকে যাবে বা ঢুকে গেছে, এটা একটা প্রুফ চলে আসবে। এবং বাংলাদেশি বা বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি যারা, তাদের মধ্যে যে মোটামুটি একটা সাম্প্রদায়িকতার একটা আবহ চলে আসছে, এটা আপনার এই নির্বাচনের পরে আমি এটা আপনারা আমরা টের পাবো যে পরিপূর্ণতা আসছে কিনা। আপনি জানেন কিনা, মানে আমি আমার ব্যক্তিগত অভিমত যেটা আপনাকে এখন বলতেছি, ডক্টর জাকির নায়েক ভারতের একটা পিস টিভি ছিল, আপনার মনে আছে কিনা, মানে বিজেপির উত্থানটা নিয়ে আমি অনেকভাবে চেষ্টা করছি ইন্ডিয়াতে গিয়ে বোঝার জন্য, যে বিজেপি ইন্ডিয়ার মতো এত বড় একটা রাষ্ট্রে, যে রাষ্ট্রের একসময় আমরা উদার গণতন্ত্র হিসেবে চিনতাম, সেখানে বিজেপিটার উত্থান কেন হইল। এটা আমার ব্যক্তিগত চিন্তা বা ব্যক্তিগত মতামতটা আপনার সাথে শেয়ার করতেছি। আপনি কল্পনা করেন আমি আপনার সাথে একটা লাইভ অনুষ্ঠান করতেছি। এই লাইভ অনুষ্ঠানে আপনি দেখলেন যে একটা লাইভ অনুষ্ঠানে আমরা 500-1000 মানুষের সামনে কথা বলতেছি। ওই কথা বলার সময় একটা মানুষ কনভিন্সড হয়ে লাইভ অনুষ্ঠানে আপনার কাছে মুসলমান ধর্ম থেকে হিন্দু হয়ে গেছে। এটাকে আপনি কিভাবে দেখবেন বাংলাদেশের মানুষ হিসাবে? অবশ্যই এটাকে অ্যালার্মিং হিসেবে দেখবেন। আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, পিস টিভিতে ডক্টর জাকির নায়েক যে লাইভ অনুষ্ঠান করতো, সেখানে হাজার হাজার মানুষ বসে থাকতো, আপনার মনে আছে কিনা, সেখানে লাস্টে এই অনেকে হিন্দু ধর্ম থেকে ওনার কাছে ডাইভার্ট মুসলিম হতো। এটা একান্ত তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু এই লাইভ অনুষ্ঠানে এই চিত্রটা না, আমার ধারণা ভারতের মানুষের মধ্যে একটা ভয়ঙ্কর সাম্প্রদায়িকতা তৈরি করছে। তাদের ধারণা হয়ে গেছে যে ডক্টর জাকির নায়েকের যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানের মাধ্যমে একসময় পুরা ইন্ডিয়াটা বা ভারতটা আপনার মুসলমানদের দখলে চলে যাবে। এটা আমার কাছে মনে হয় যে এই জায়গাটা, ডক্টর জাকির নায়েকের এই প্রোগ্রামটা ইন্ডিয়ানদের মনের ভিতর একটা ভয়ঙ্কর সাম্প্রদায়িকতা তৈরি করছে। এটা আমার ধারণা, ভুলও হতে পারে। কারণ আমি সবসময় সব কিছুকে আমার নিজের দিয়ে চিন্তা করি। আমি নিজেই চিন্তা করলাম, বাংলাদেশে যদি হরে কৃষ্ণ লাল নামে একটা ব্যক্তি এই ধরনের অনুষ্ঠান করত, এবং সে যদি গণহারে এইভাবে লাইভ অনুষ্ঠানে মুসলমানদেরকে হিন্দুর দিকে ডাইভার্ট করত, এটা বাংলাদেশের যারা ধর্মবীর মানুষ এটা মেনে নিত কিনা আমার জানা নাই। তাই ইন্ডিয়া এই অনুষ্ঠানটাকে তখন হয়তো বা প্রতিবাদ করেনি, বা তখন হয়তো বা তারা ওইভাবে মিডিয়াতে ওইভাবে প্রকাশ্য কিছু বলেনি, কিন্তু ওইটার প্রতিক্রিয়াটাই এখন লম্বা সময় আমার কাছে মনে হচ্ছে যেটা এখন মার্কেটে আসতেছে, যার কারণে বিজেপির মতো সাম্প্রদায়িক দল ইন্ডিয়াতে ডে বাই ডে অনেক জনপ্রিয় হয়ে গেছে। এবং আমি যখন পশ্চিমবঙ্গে যাই, আমি যখন পশ্চিমবঙ্গে ঢুকি, পশ্চিমবঙ্গের কালচার এখন আস্তে আস্তে আপনার কঠিন হয়ে যাচ্ছে। আমার ধারণা বিজেপি যখন এখানে জয়ী হবে, আমি তো পশ্চিমবঙ্গের কালচারটা খুব কাছ থেকে দেখছি, ওইখানে আপনার ওই বড় বড় হোটেলগুলোতে আপনার গরুর গোস্ত ওপেন বিক্রি করে এই ইন্ডিয়ার, এবং গরুর গোস্তগুলো এত সস্তা আপনি কল্পনা করতে পারবেন না। যেমন এক বড় বাটি গরুর গোস্ত তারা বিক্রি করে 100 টাকা, যেটা বাংলাদেশে বিক্রি হওয়ার কথা 600-700 টাকা। কারণ হচ্ছে বাংলাদেশে গরুর গোস্ত কেজি 800 টাকা, আর ওইখানে গরুর গোস্ত কেজি 200 টাকা, যার কারণে ওরা অনেক বেশি গোস্ত দিয়ে দেয়। কিন্তু বিজেপি যদি গভর্নমেন্ট ফর্ম করে পশ্চিমবঙ্গে, আমার ধারণা এই গরুর গোস্ত যে আবার ওপেনলি বিক্রি করবে দোকানে দোকানে, এটা সম্ভবই না, অসম্ভব। এবং বাংলাদেশি মানুষ যেখানে গিয়ে খুব আগের মতো আনন্দ উৎসবে ঘুরে বেড়াবে, গরুর গোস্ত খাবে, গরুর পায়া খাবে, এই রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। কারণ যেহেতু এটা তাদের বিজেপি তো খুব কঠোর হিন্দুত্ববাদী ধর্ম হিসেবে
তারা এটা এটা তাদের ইয়া করবে, এবং মানুষ জনগণ তো তাদেরকে ম্যান্ডেট দিচ্ছে। তাই আলটিমেটলি পরিস্থিতি খুব ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের। আপনি যেটা বললেন যে পশ্চিমবঙ্গে জয়ী হবে কে, আমি যখন শেষবার কলকাতায় গিয়েছি অক্টোবর মাসে গত বছরের, তো ওই অক্টোবরে গিয়ে আমি অনেক ড্রাইভার, অনেক হোটেলের কর্মীদের সাথে কথা বলছি, তাতে তারা সবাই মমতার উপর ইয়া হয়ে গেছে, এই আপনার কি বলে বিরক্ত হয়ে গেছে। কারণ কি? কারণ 2-3টা কারণ ছিল। বিরক্তের প্রধান কারণ ছিল মমতা, যেমন বাংলাদেশের অনেক মানুষ মনে করতো যে শেখ হাসিনা ইসলাম বিদ্বেষী, ওই দেশের অনেক মানুষ মনে করে মমতা হচ্ছে হিন্দু বিদ্বেষী। তো এই বিষয়টা তারা বিরক্ত হয়ে গেছে। আলটিমেটলি বিজেপি যেভাবে কাজ করে গেছে লম্বা সময় হাতে নিয়ে, এবং আমি আগে আপনাকে বললাম যে ডক্টর জাকির নায়েকের ইস্যুটাও তারা অনেক জায়গায় পপুলারিটি পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় ছড়িয়েছে। সব মিলিয়ে এই নির্বাচনে মমতার ফিরে আসা একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার দৃষ্টিতে প্রায় অসম্ভব। যদি আসে তাহলে এটা বড় ধরনের, আমি মনে করবো একটা মিরাকেল ব্লকবাস্টার হবে। আচ্ছা। এবং এটা যদি ফিরে আসে তাহলে মমতা কিন্তু আবার একটা নতুন হিস্ট্রি করবে। এত লম্বা সময়, প্রায় তো 16 বছর বা 15 বছর সে ক্ষমতায় আছে, তাহলে আবার 20 বছরের জন্য সে ম্যান্ডেট হয়ে গেল। সো এই দুইটাই একটা হিস্ট্রির মধ্যে, হিস্ট্রির মাঝামাঝিতে আমরা আছি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে দুই দিক। একটা হচ্ছে যে আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন সামাজিক মাধ্যমের যারা ব্যবহারকারী, বিশেষ করে যদি আমি আওয়ামী লীগের বলি আর কি, তারা অত্যন্ত খুশি হচ্ছে শুভেন্দু যখন মানে নির্বাচিত হবে, বা অনেকে শুভেচ্ছা জানাচ্ছেও বটে। তাহলে আওয়ামী লীগের এখানে খুশি হওয়ার কি আছে? আর আরেকটা প্রশ্ন হচ্ছে সাথে সংযোগ, যে তাহলে মমতা ব্যানার্জির পরিণতি কি হবে? আওয়ামী লীগ খুশি হওয়া এবং মমতা ব্যানার্জির পরিণতি দুই ধরনের কোশ্চেন। আওয়ামী লীগ খুশি হওয়ার অবশ্যই অনেক কারণ আছে। তার মধ্যে প্রধান কারণই হচ্ছে শেখ হাসিনা নিজেও কিন্তু মমতার বিরুদ্ধে অবস্থান করছিল, আপনি জানেন কিনা। অনেক অনুষ্ঠানে সরাসরি শেখ হাসিনা মমতার বিরুদ্ধে কথা বলছে। ইভেন মমতা কিন্তু ওপেনলি শেখ হাসিনার নাম ধরে কথা বলছে। তিস্তা চুক্তি হয়ে গেছিল, শুধু আনুষ্ঠানিক সাইন করা বাকি ছিল। আপনার মনে আছে? লাস্ট আমরা শুধু জানি যে সাইনিং ডে, আগের দিন পত্রিকায় শিরোনাম করলো আগামীকাল তিস্তা চুক্তি হচ্ছে। সেখানে মমতা ব্যানার্জি কিন্তু বাগড়া দেওয়ার কারণে পুরো তিস্তা চুক্তিটা আপনার স্থগিত হয়ে গেল। দ্বিতীয় বিষয় হচ্ছে, অনেকেই ধারণা করে যে মমতা ব্যানার্জি অনেকটা জামাত, প্রো জামাত। কেমন প্রো জামাত? ওর পিএস, ওর যে কাছাকাছি লোক যারা থাকে তারা অনেকেই জামাতের কঠোর অনুসারী। এবং এই বাংলাদেশের জামাত ইসলাম যখন যুদ্ধাপরাধীর বিচার চলছিল, মমতা ব্যানার্জির খুব পার্সোনাল পিএস যারা ছিল তারা কিন্তু অনেকে সরাসরি এই বিষয়গুলো হস্তক্ষেপ করার চেষ্টা করছে বলে সরকার, বিগত সরকার এগুলোর বিষয়ে কথা বলছে। তার মানে মমতা ব্যানার্জি কিন্তু অনেকটা বলা চলে যে বিএনপি জামাত সহনশীল সরকার হিসেবে পরিচিত ছিল। আর বিজেপি কিন্তু ওপেনলি আপনার আওয়ামী লীগ সরকারের প্রতি একটা বিশেষ তাদের এই ফ্যাসিনেশন কাজ করে। যার দরুন এই বিজেপি যদি আপনার কলকাতায় আসে, কলকাতায় কিন্তু যারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের লিডাররা এখন কলকাতায় অবস্থান করছে, তারা মমতার সাথে যতটা কমফোর্ট, বিজেপি আসলে তারা সুপার কমফোর্ট হবে। মমতা ব্যানার্জি তাদেরকে কষ্টে ফেলানোর জন্য অনেক নিয়ম নীতি নিজে থেকে তৈরি করে, যে রাত্রেবেলা এই হোটেলে গেলে আছে, এই রাত্রে 12টার সময় যাতে গেলে হোটেলতে বাইরে যেতে পারে না। আর বিজেপি আসলে কী করবে, যে তোরা সারা রাত্রে হোটেলে যাবি, আসবি, ফিরবি, ঘুরবি, যা ইচ্ছা খাবি দাবি, তাদের কোনো বিচার নাই। মানে আমি কথার কথা বলতেছি। তার মানে বিজেপি আসলে পশ্চিমবঙ্গে আওয়ামী লীগের যারা নেতাকর্মী যতটা কমফোর্ট ফিল করবে, মমতার ক্ষেত্রে এতটা কমফোর্ট না। মমতা কিন্তু অনেকটা মানে কলকাতার অনেকেই বলে, আমি পশ্চিমবঙ্গের অনেক সাথে কথা বলছি, সে অনেকটা অ্যান্টি আওয়ামী লীগ একটা ভাবধারার আসে। এবং শেখ হাসিনাকে মমতা খুব বেশি পছন্দ করতো না, সরাসরি অনেক মিটিং সে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো। তো এটা আমার কাছে মনে হচ্ছে যে এই দিক থেকে তারা আপনার মমতার যদি পরাজিত হয়, বিজেপি জিতে আওয়ামী লীগ কমফোর্ট জোনে যাবে, 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর বিষয় হচ্ছে মমতার পরিণতি কী হবে। আপনার মনে আছে কিনা, মমতা যখন ক্ষমতার বাইরে ছিল, আপনার বামপন্থী বসু, যে কি বসু নামটা আমার খেয়াল নাই, তাকে যখন হঠাৎ মমতা ক্ষমতায় আসে, তারপরে কিন্তু এই যে বামপন্থী শক্তিশালী একটা দল ছিল দীর্ঘ প্রায় 20 বা 25 বছর, সেই দলটা কিন্তু নাই হয়ে গেছে। এখন আর পশ্চিমবঙ্গে কিন্তু বামপন্থীর কোনো অস্তিত্ব নাই। এখন 3টা দল আসছে, বিজেপি, আপনার তৃণমূল কংগ্রেস, আরেকটা দল এনডিএস না কি যেন একটা দল, আমার খেয়াল নাই এই মুহূর্তে। 3টা দল চলে আসছে। তার মানে বাম দলটা যে ছিল, সবচেয়ে শক্তিশালী যে দলটা ছিল, এটা নাই হয়ে গেছে। অনেকের ধারণা বিজেপি সরকার যদি সরকার গঠন করে, মমতার দলটাও বামপন্থীদের মতো নাই হয়ে যেতে পারে। কারণ মমতার দলটা আসলে মমতা কেন্দ্রিক একটা নেতৃত্ব, মমতার বাইরে গিয়ে সে নেতৃত্ব গড়ে তুলতে পারে নাই। মমতার, আমি যেহেতু পশ্চিমবঙ্গে ছিলাম,
মমতার ভাইয়ের ছেলে বাইস্তা টাইস্তা যাদেরকে নিয়ে সে রাজনীতি করে তাদের অনেকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। আমি অনেক ড্রাইভারের সাথে কথা বলছি, বলছে ভাই এই চাঁদাবাজি ধান্দাবাজি দেখেন এগুলি সব মমতার লোকজনই করে, মমতার ভাইস্তা মানে মমতার ভাইয়ের ছেলেরা, মমতার বোনের ছেলেরা, এরাই নাকি এসব করে। যদি এগুলো আমি ভেরিফিকেশন করতে পারি নাই, এটা জাস্ট মুখের কথা শোনা। তাই আমার ধারণা আপনার এই মমতা যেমন ক্ষমতায় যাওয়ার পর বামপন্থী বিভিন্ন নেতাকর্মী মমতার দলের সাথে মিলেমিশে তারা সবাই তৃণমূল কংগ্রেস হয়ে গেছে। ঠিক এখন যদি মমতা হুচট খায় তাহলে এই মমতার দলের লোকজন বিজেপিতে মিলে গিয়ে তারা ওই বিজেপির সাথে যুক্ত হয়ে যাবে এবং মমতার দলটা আস্তে আস্তে দুর্বল হইতে হইতে একটা পর্যায়ে মমতার যদি এটাকে স্ট্রংলি না ধরতে পারে বিলীন হয়ে যেতে পারে, এটা আমার ধারণা।